নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। চন্দ্র ও মঙ্গলের সংযোগ, যা কিনা আমরা মহালক্ষ্মী যোগ হিসেবেও দেখে থাকি। বন্ধুরা, আরও একটি আবেদন রইল, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক চন্দ্র ও মঙ্গলের সংযোগ। আগেই বলেছি, এটিকে আমরা মহালক্ষ্মী যোগ হিসেবে দেখে থাকি। এটি একজন জাতকের আবেগ, শক্তি ও রাগের মিলন নির্দেশ করে। সাহস ও উগ্র চেতনার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়। এবার এক ঝলকে দেখে নিই চন্দ্র ও মঙ্গলের স্বভাব। চন্দ্র হলো মন, আবেগ, মায়া, নারীত্ব, আর মঙ্গল হলো শক্তি, যুদ্ধ, রাগ, সাহস, কর্মের উদ্যোগ। তাহলে দুয়ে মিলে জাতক হন আবেগপ্রবণ, রাগী ও কর্মঠ। এবার দেখে নিই চন্দ্রমঙ্গল যোগের ভালো দিকগুলো। এনারা বড় সাহসিকতার কাজে খুব সফল হন এবং অ্যাকশন স্পোর্টসে খুব ভালো সাফল্য লাভ করেন এবং কেরিয়ারে খুব উচ্চ স্থানে পৌঁছান। এনারা অত্যন্ত আবেগপ্রবণ নেতা বা নেতৃত্ব দিয়ে থাকেন এবং জনপ্রিয় হয়ে থাকেন। গবেষণা ও অনুসন্ধানে এনাদের দৃঢ় মনোভাব দেখা যায়। শারীরিক শক্তি ও উদ্যম বৃদ্ধি পায়। এবারে খারাপ দিকটাও দেখে নিই। অতিরিক্ত রাগ, হতাশা ও মানসিক অস্থিরতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে থাকেন এনারা। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব, পারিবারিক কলহের শিকার হয়ে থাকেন। ক্ষতি সাধনে এনাদের আগ্রাসী মনোভাব লক্ষ্য করা যায়। এবার দেখব কোন রাশিতে হলে শুভ হয়। মেষ, কর্কট, বৃশ্চিক, ধনু রাশিতে শুভ ফল দিয়ে থাকে। বৃষ, কন্যা, মীন রাশিতে এটি কম কার্যকর হয়। এখন আমরা দেখব কোন ঘরে, 12টি ঘরের কোন ঘরে হলে কেমন ফল দেয়। তার আগে বলে রাখি যে এটি কেন্দ্র ঘর, অর্থাৎ 1, 4, 7, 10 বা ত্রিকোণ 1, 5, 9 হলে ভালো ফল দিয়ে থাকে। 2, 11, 12 এই তিনটে ঘরেও ভালো ফল দিয়ে থাকে। শুধু 3, 6 আর 8-এ এই যোগের খুব একটা সুফল দেখতে পাওয়া যায় না। তবে বিচার করার আগে দুটো জিনিস দেখা খুব প্রয়োজন, যে চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে এবং মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে। এই ডিগ্রির মধ্যে ডিফারেন্সটা কত, যত বেশি হবে ফল লাভ বা শুভ ফল লাভটা তত কম দেখতে পাওয়া যায়। আরও একটা জিনিস লক্ষ্য করার আছে, যে চন্দ্র এবং মঙ্গল কোন কোন নক্ষত্রে অবস্থান করছে, সেটাও ফল লাভের ক্ষেত্রে একটা বিচার্য বিষয়। তাহলে চলুন দেখি। প্রথম ঘরে থাকলে আবেগপ্রবণ, আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনাদের থাকে। দ্বিতীয় ঘরে হলে বাক লিপ্সা, পারিবারিক কলহ। তৃতীয় থাকলে সাহসিকতা, ভাই বোনের উপরে একটা কর্তৃত্ব ফলানোর অভ্যাস লক্ষ্য করা যায়। চতুর্থ ঘরে থাকলে একটা দ্বন্দ্ব তৈরি হয়, গৃহকল্যাণে বিঘ্ন দেখতে পাওয়া যায়। পঞ্চমে আগ্রাসী মনোভাব। ষষ্ঠে শত্রুকে পরাস্ত এবং আদালতে এনাদের সফল হতে দেখা যায়। সপ্তমে দাম্পত্যে একটা ঝোড়ো সম্পর্ক, অর্থাৎ বেশ উতার চড়াওয়ের মধ্যে এনাদের দিন অতিবাহিত হয়। অষ্টমে গুরুতর আঘাত এবং অস্ত্র থেকে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা বা ঝুঁকি থেকে যায়। নবমে হলে ধর্মীয় দ্বন্দ্ব এবং বিদেশে প্রকল্পে কাজ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। দশম স্থানে হলে কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সাহসিকতা। 11তম স্থানে হলে বন্ধুদের মাঝে ধ্বংসাত্মক প্রভাব। 12তম স্থানে হলে মানসিক ক্লান্তি এবং সন্ন্যাস প্রবণতা লক্ষ্য করা যায়। এর সাথে যদি পাপগ্রহ যুক্ত হয় তাহলে অতিমাত্রায় বিভ্রান্তি, অপরাধ প্রবণতা। কেতু যুক্ত হলে আত্মবিস্মৃতি, গোপন বিষাদ। শনি যুক্ত হলে মানসিক পীড়া ও দায়িত্বের চাপ
এনাদের ওপরে এসে পড়ে। বুধ থাকলে চিন্তায় দ্বৈততা এবং ভুল পরিকল্পনা করতে দেখা যায়। এখানে বলে রাখি যে এনাদের মধ্যে একটা ড্রাইভিং বা গাড়ি চালানোর একটা প্যাশন লক্ষ্য করা যায়। আর এনারা ভীষণ সেনসিটিভ হন, অর্থাৎ কেউ একটু কটু কথা বললে বা একটু খারাপ কথা বললে চট করে রেগে যান বা দুঃখ পান। আবার অল্প কথাতেই এনারা উৎফুল্লও হয়ে ওঠেন, অর্থাৎ চট করে এনাদেরকে মানিয়েও নেওয়া যায়। আরেকটি বিষয় হলো যে এনারা কোনো একটা কাজে হয়তো সেই কাজ করার ইচ্ছা নেই, কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে সে যে কোনো কাজ বা যে কোনো চ্যালেঞ্জ এরা অ্যাকসেপ্ট করতে রেডি থাকে। এবার আসি উপায় ও প্রতিকারে। সোম ও মঙ্গলবার উভয় গ্রহের মন্ত্র জপ, লাল চন্দনের তিলক এবং মিষ্টি দান, নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করলে এনাদের ভালো ফল লক্ষ্য করা যায়। এছাড়া মা লক্ষ্মীর পূজা বা উপাসনা করলে এনাদের ভালো ফল পেতে দেখা যায়। এবার বাস্তব উদাহরণে দেখে নিই। মিলিটারি কর্মকর্তা, অ্যাথলিট এবং সাহসী নেতাদের মধ্যে এই যোগ দেখতে পাওয়া যায়। চন্দ্র ও বুধ একই ঘরে বসে তখন কি ধরনের রেজাল্ট দেখতে পাওয়া যায়? এদের সংযোগকে আমরা দিল আর দিমাগের সংযোগ বলে থাকি। চন্দ্র হলো আপনার মন আর বুধ হলো আপনার বুদ্ধি। তাই ব্যাপারটা একসাথে কাজ করবে না দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকবে, এইটা তাদের ডিগ্রির ওপরে, তাদের নক্ষত্রের ওপরে এবং কোন ঘরে বসেছে সেই অবস্থানের ওপরে ডিপেন্ড করে। যখন ভালো অবস্থানে থাকবে তখন দিল আর দিমাগ একসাথে কাজ করবে, আর অবস্থানের পার্থক্যে কখনো দিল কখনো দিমাগ কারুর পাল্লা ভারী হলে তখনই একটা দোটানার পরিস্থিতি তৈরি হয়। এটি জাতককে বুদ্ধিমান, অনুভূতিপ্রবণ ও কল্পনাশীল করে তোলে। এই যোগ লেখক, বক্তা ও শিল্পীদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। আরো একটা পেশা আছে যেটা হলো সেলস অ্যান্ড মার্কেটিং। এই পেশাতেও বুধ আর চন্দ্রের যোগের খুব ভালো প্রভাব লক্ষ্য করা যায়। এখন আমরা দেখে নিই চন্দ্র ও বুধের স্বভাব। চন্দ্র হলো মন, আবেগ, মাতৃত্ব, কল্পনা, অনুভূতি। বুধ হলো বুদ্ধি, যুক্তি, ভাষা, বাণিজ্য, বিশ্লেষণ। একত্র হলে জাতক হন আবেগময় বিশ্লেষক বা যুক্তিবাদী কল্পনাকারী। চন্দ্র ও বুধের যোগের ভালো দিক: লেখালেখি, সাংবাদিকতা ও শিক্ষকতায় সাফল্য, দ্রুত চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা, আবেগপ্রবণ বক্তৃতা ও উপস্থাপনার ক্ষমতা, মানুষের মন বোঝার ক্ষমতা এবং দক্ষতা। এবারে যে খারাপ দিকগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো দ্বিধাগ্রস্ততা, যেটা আমি দোটানা বলছিলাম, যে কার প্রভাব বেশি, মনের প্রভাব বেশি না বুদ্ধির প্রভাব বেশি, আবেগে যুক্তি হারানো, অতিরিক্ত চিন্তা ও মানসিক ক্লান্তি, ভুল সিদ্ধান্তের প্রবণতা। এই সংযোগ কোন রাশিতে হলে শুভ? কন্যা, তুলা, মিথুন, কর্কট এই রাশিগুলিতে হলে শুভ ফল দেয়। মীন, বৃশ্চিক, মকর রাশিতে দ্বন্দ্বপূর্ণ ফল দেখতে পাওয়া যায়। এবার দেখে নেব 12টি ঘরের কোন ঘরে কি ধরনের রেজাল্ট পাওয়া যায়। লগ্নে থাকলে বুদ্ধিমত্তা ও আবেগের মিল, দ্বিতীয় ঘরে থাকলে মিষ্টভাষী আবেগী বক্তব্য, তৃতীয় ঘরে থাকলে লেখালেখি, সাহসী চিন্তা শক্তি, চতুর্থ ঘরে থাকলে আবেগ ও শিক্ষার মিলন দেখতে পাওয়া যায়, পঞ্চম ঘরে থাকলে সৃজনশীলতা ও অভিনয় প্রতিভা এনাদের মধ্যে দেখতে পাওয়া যায়, ষষ্ঠে থাকলে যুক্তির মাধ্যমে শত্রুকে দমন করতে দেখা যায়, সপ্তমে থাকলে দাম্পত্যে সংবেদনশীলতা ও বোঝাপড়া লক্ষ্য করা যায়, অষ্টমে মানসিক বিশ্লেষণ ও রহস্য অনুধাবন। এই যারা সিআইডি বা যে কোনো অনুসন্ধানকারী এজেন্সি রয়েছে তাতে যারা কাজ করেন তাদের জন্য এই সংযোগটা খুব ভালো, এই 8,000। নবমে থাকলে ধর্ম ও শিক্ষায় আবেগময় যুক্তি, দশমে থাকলে বক্তা, লেখক, উপস্থাপক হিসেবে খ্যাতি, 11তম ঘরে হলে বন্ধুত্বপূর্ণ মনোভাব ও চিন্তা শক্তি। 12তম ঘরের রেজাল্টটা খুব একটা ভালো হয় না, একটা হ্যালুসিনেশন বা কল্পনার জগতে এনারা থাকেন, নিঃসঙ্গ অনুভব করেন। এই সংযোগের সঙ্গে যদি আবার পাপগ্রহ যুক্ত হয়,
রাহু যুক্ত হলে চিন্তার বিভ্রান্তি ও বিভ্রম তৈরি করে। কেতু এর প্রভাবকে কিছুটা দমিয়ে দেয়, ভালো প্রভাবকে দমিয়ে দেয় এবং বুদ্ধির বিচ্ছিন্নতা ও আত্মবিশ্বাসের অভাব তৈরি করে। মঙ্গল থাকলে তর্ক প্রবণতা ও রাগ লক্ষ্য করা যায়। শনি থাকলে বিষণ্ণ চিন্তা ও স্থবিরতা। কবি, শিক্ষক, মনোবিজ্ঞানী, লেখক ও বক্তাদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। চন্দ্র ও বৃহস্পতির সংযোগ, এটিকে গজকেশরী যোগও বলা হয়। এই চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী যোগ একটি খুবই শুভ যোগগুলির মধ্যে একটি। এই যোগ জাতককে জ্ঞানী, শুভবুদ্ধি সম্পন্ন, দয়ালু ও ধর্মপরায়ণ করে তোলে। এটি আত্মিক বিকাশ ও মানসিক প্রশান্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র ও বৃহস্পতির স্বভাবের মধ্যে চন্দ্র হলো মন, আবেগ, মা বা মাতৃত্ব, কল্পনা এবং সংবেদনশীলতা। আর বৃহস্পতি হলো জ্ঞান, ধর্ম, শিক্ষকতা, গুরু এবং সৎসঙ্গের কারক। এই সংযোগ একজন ব্যক্তির ইগো, কর্তৃত্ব, খ্যাতি ও ব্যক্তিত্বকে নির্দেশ করে। চন্দ্র বৃহস্পতি যোগের ভালো দিক, এটিকে একটি রাজযোগ বলা হয়। গজকেশরী যোগকে একটি রাজযোগও বলা হয়। জ্ঞান, ধর্ম ও দান বৃত্তিতে এনারা এগিয়ে থাকেন। সমাজে সম্মান ও উচ্চ স্থান লাভ করেন। মাতৃস্নেহ ও আত্মিক গুণে সমৃদ্ধ থাকেন। এই যোগের জাতক জাতিকারা বিখ্যাত হয়ে থাকে, খুবই উচ্চ শিক্ষিত হন এনারা, জ্ঞানের পিপাসা থাকে, কোনো কিছু শেখার জন্য এনারা সবসময় সচেষ্ট থাকেন। সাহিত্য চর্চা, শিক্ষকতা, পরামর্শদাতা, জ্যোতিষবিদ্যা, আধ্যাত্মিক চেতনা, এইসব দিকে এনাদের ভীষণ আকর্ষণ লক্ষ্য করা যায়। জাতক সৎ ও আদর্শবাদী হয়ে থাকেন। খারাপ দিকের মধ্যে অতিরিক্ত আবেগে ধর্মীয় গোঁড়ামি থাকে, বাস্তবতা বর্জিত দয়া অর্থাৎ অপাত্রের দান যাকে বলে। কেউ এসে কেঁদে পড়ল, কেউ এসে ছলনার মাধ্যমেও এনাদের থেকে সাহায্য নিয়ে যায়। তাই অতিরিক্ত বিশ্বাসে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আর অতিরিক্ত আদর্শবাদী হওয়ার জন্য মাঝে মাঝে এনারা ভুল সিদ্ধান্তের শিকার হয়ে থাকে। অলসতা ও অতিরিক্ত স্নেহ একটি খারাপ দিক এই যোগের। কোন কোন রাশিতে হলে ভালো হয়? বৃষ, কর্কট, ধনু, মীন এই রাশিগুলিতে খুবই শুভ ফল দিয়ে থাকে। আর বৃশ্চিক, সিংহ, কুম্ভ রাশিতে মিশ্র ফল দেখতে পাওয়া যায়। এবার দেখে নেব 12টি ঘরের কোন ঘরে কি রকম ফল এই যোগের থেকে পাওয়া যায়। লগ্নে যদি এই যোগ হয় তাহলে জ্ঞানী ও শান্ত মনের অধিকারী এবং সমাজে সম্মানীয় ব্যক্তি হন এনারা। দ্বিতীয় ঘরে হলে ভাষায় মাধুর্য ও পরিবারে জ্ঞানের পরিবেশ থাকে। তৃতীয় ঘরে হলে সাহসিকতা ও ধর্ম প্রচারে আগ্রহ লক্ষ্য করা যায়। চতুর্থ ঘরে হলে এনারা মাতৃস্নেহ ধন্য হন ও শিক্ষাগত সফলতা অর্জন করেন। পঞ্চম ঘরে হলে সন্তানের প্রতি মমতা, ধর্মীয় শিক্ষা লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে শত্রুদের শান্তভাবে দমন এবং আরোগ্য ক্ষমতা লক্ষ্য করা যায়। সপ্তম ঘরে হলে দাম্পত্যে শান্তি ও বিশ্বাস থাকে। অষ্টম ঘরে হলে গুপ্ত জ্ঞানে পারদর্শিতা, অর্থাৎ এই যে আমরা জ্যোতিষ করি, এই যে আমরা বিভিন্ন অকাল্ট সায়েন্স, এই ধরনের শিক্ষা এনারা পারদর্শী হন। নবম ঘরে হলে ধর্মীয় জ্ঞান ও উচ্চশিক্ষা। দশম ঘরে হলে সম্মানজনক চাকরি ও পরামর্শদাতা বা উপদেষ্টার ভূমিকায় এনাদের দেখা যায়। 11তম ঘরে হলে বন্ধুদের দ্বারা উপকার ও জ্ঞান লাভ করতে দেখা যায়। 12তম ঘরে হলে ধ্যান ও আত্মিক উন্নতি। এইবারে দেখি এই যোগের সঙ্গে যদি কোনো পাপক গ্রহ যুক্ত হয়। রাহু যুক্ত হলে ভণ্ড ধর্মবিশ্বাস ও কপটতা যোগ করে। কেতু যুক্ত হলে আত্মমোহ ও বাস্তব থেকে বিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়। শনি যুক্ত হলে দায়িত্বে দেরি ও মানসিক ভার যুক্ত হয়ে থাকে। মঙ্গল যুক্ত হলে এই ধরনের মানুষরা ধর্ম অ্যাগ্রেসিভনেস থাকে। গুরু, শিক্ষক, পুরোহিত,
আধ্যাত্মিক নেতা ও সমাজ সংস্কারকদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। চন্দ্র ও শুক্রের সংযোগ। চন্দ্র ও শুক্রের সংযোগকে বলা হয় রসযোগ বা সৌন্দর্য এবং সংবেদনশীলতার মিলন। এই যোগ জাতককে সৃজনশীল, রুচিশীল, প্রেমিক ও কল্পনা শক্তিতে পরিপূর্ণ করে তোলে। এটি প্রেম, সম্পর্ক বা রিলেশনশিপ, মিউজিক এবং শিল্পকলায় অসাধারণ সাফল্য এনে দিতে পারে। আমরা এক ঝলকে দেখে নিই চন্দ্র ও শুক্রের স্বভাব বা কারকতা। চন্দ্র হলো মন, আবেগ, মাতৃত্ব, সংবেদনশীলতা ও কল্পনার প্রতীক। শুক্রদেব হলেন প্রেম, রূপ, বিলাসিতা, সম্পর্ক এবং শিল্পের প্রতীক। দুটি গ্রহ যখন একত্র হয় তখন জাতক হন প্রেমময়, স্নেহপরায়ণ ও রুচিশীল। চন্দ্র ও শুক্র যোগের ভালো দিকগুলি হল সম্পর্ক ও দাম্পত্যের রোমান্স ও সৌহার্দ্য, সঙ্গীত, অভিনয়, আঁকাআঁকি, ফ্যাশন ডিজাইনিংয়ে দক্ষতা। এই যোগ নারীদের মধ্যে বিশেষভাবে শুভ ফলদায়ক, পরিবারে ভালোবাসা ও রুচিশীলতা নিয়ে আসে। এই ধরনের জাতক জাতিকাদের দেখবেন ঘরদোর সাজানোর একটা আলাদাই দৃষ্টিভঙ্গি থাকে। প্রত্যেকটা জিনিস পরিপাটিভাবে থাকে, সুন্দর সাজানো থাকে এবং জামা কাপড় বা যে কোনো ব্যাপারে একটা রুচিশীলতার প্রভাব দেখতে পাওয়া যায়। এবারে এই যোগের কিছু খারাপ দিকও আছে, যেমন বিলাসিতার প্রতি একটা চরম আসক্তি থাকে, প্রেমের প্রতি দুর্বলতা ও ত্যাগ স্বীকার করতে করতে যে কোনো পর্যায়ে এনারা যেতে পারেন। আবেগে আত্মভোলাও হন, অর্থাৎ প্র্যাকটিক্যালিটিটাকে অনেক সময় ভুলে পুরোপুরি আবেগের বশবর্তী হয়ে এনারা কাজ করেন এবং এই সকল কারণে সম্পর্ক ভেঙে যাওয়ারও আশঙ্কা থেকে যায়। যেসব রাশিতে হলে শুভ সেগুলি হলো কর্কট, বৃষ, মিথুন, তুলা। আর মীন, বৃশ্চিক, মকরে অতিরিক্ত আবেগ এবং দুর্বলতা লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে কোন ঘরে কিরকম ফল দেয় এই সংযোগ। লগ্নে যদি এই যোগ থাকে তাহলে আকর্ষণীয়, নরম স্বভাবের এবং প্রেমময় হয়ে থাকেন জাতক বা জাতিকা। দ্বিতীয় ঘরে হলে মিষ্টভাষী, সঙ্গীতময় কণ্ঠ এবং আর্থিক সৌভাগ্য ভালো হয়। তৃতীয় ঘরে সৃজনশীল সাহস এবং প্রেমে তৎপরতা লক্ষ্য করা যায়। চতুর্থ ঘরে হলে গৃহে রুচি, শোভা এবং সুখ লক্ষ্য করা যায়। পঞ্চম ঘরে এই যোগ হলে প্রেমময়তা এবং সন্তানের সঙ্গে একটা খুব ভালো বন্ডিং দেখা যায়। ষষ্ঠ ঘরে গোপন সম্পর্ক এবং দাম্পত্য সমস্যা, অর্থাৎ একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সুযোগ এখানে থেকেই যায়। সপ্তম ঘরে হলে দাম্পত্যের রোমান্স এবং আকর্ষণীয়তা থাকে। অষ্টম ঘরে গোপন ইচ্ছা ও সম্পর্ক এবং যৌনতার প্রতি একটা বিশেষ চাহিদা লক্ষ্য করা যায়। নবমে রুচিসম্মত দর্শন এবং সৌন্দর্য চর্চা। দশমে এই যোগ অভিনয়, ফ্যাশন এবং আর্টিস্টিক শো থেকে প্রচুর ইনকামের একটা যোগ লক্ষ্য করা যায়। 11তম ঘরে হলে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব ভালো একটা রিলেশনশিপ তৈরি হয় এবং তাদের সঙ্গে একটা আনন্দময় সম্পর্ক তৈরি হয়। 12তম ঘরে হলে গোপন প্রেম এবং বিলাসিতায় ব্যয় করতে দেখা যায় এনাদেরকে। এই যোগের সঙ্গে যদি পাপক গ্রহ যুক্ত হয়, যেমন রাহু যুক্ত হলে অবৈধ সম্পর্ক এবং একটা মোহ থেকেই যায়। কেতু থাকলে প্রেমে শীতলতা ও দূরত্ব তৈরি হয়। মঙ্গল যুক্ত হলে সম্পর্কের মধ্যে একটা সংঘর্ষ এবং যৌন উত্তেজনা বা চাহিদা লক্ষ্য করা যায়। শনি যুক্ত হলে বিলম্ব, বিচ্ছেদ এবং দায়িত্বের ভার এনাদের কাঁধে চেপে বসে। বাস্তব উদাহরণ বলতে গেলে সঙ্গীত শিল্পী, মডেল, অভিনেতা অভিনেত্রী, রুচিশীল শিল্প ও সৌন্দর্য চর্চাকারী, অর্থাৎ যারা মেকআপ আর্টিস্ট বা ফ্যাশন ডিজাইনার, এই ধরনের মানুষের মধ্যে এই যোগগুলি লক্ষ্য করা যায়। চন্দ্র ও শনির সংযোগ। চন্দ্র ও শনির সংযোগকে বিষাদ যোগ
বা সংযম ও সংবেদনশীলতার সংঘাত বলে মনে করা হয়। এই যোগ মানসিক ভার, বিষণ্ণতা ও আত্মনিয়ন্ত্রণের দ্বন্দ্ব নির্দেশ করে। এটি গভীর চিন্তাশীলতা ও ধৈর্যের প্রতীক, কিন্তু অনেক সময়ই একাকিত্বকে ডেকে আনে। আমরা একবার দেখে নিই চন্দ্র ও শনির স্বভাবগুলি বা কারকতাগুলি কি কি। চন্দ্র মন, আবেগ, মা ও সংবেদনশীলতা। শনি হলেন দায়িত্ব, শৃঙ্খলা, সীমাবদ্ধতা এবং ধৈর্যের প্রতীক। তাই যখন একত্র হন তখন জাতক হন সংবেদনশীল কিন্তু আত্মসংযমী ও গম্ভীর স্বভাবের। প্রথমে দেখে নিই চন্দ্র শনি যোগের ভালো দিক। ধৈর্য ও সহনশীলতা, দার্শনিক মনোভাব এবং গভীর চিন্তা শক্তি, কঠিন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং সমাজসেবামূলক বা বিচার সংক্রান্ত কাজে সফলতা। চন্দ্র শনি যোগের খারাপ দিক হলো মানসিক বিষণ্ণতা ও একাকিত্ব, আবেগ প্রকাশে বাধা, মা বা অন্যান্য মহিলাদের সঙ্গে সম্পর্কের জটিলতা, আত্মবিশ্বাসের ঘাটতি ও সংকোচ। এই যোগের জাতকদের প্রবল হতাশা তৈরি হয় মাঝে মাঝে। অনেক সময় এনারা আত্মহননের পথও বেছে নেন, যা এই হতাশা থেকেই তৈরি হয়। এবারে দেখে নেব কোন রাশিতে হলে শুভ হয়। তুলা, মকর, কুম্ভ, কর্কট রাশিতে শৃঙ্খলাপূর্ণ উন্নতির যোগ। সিংহ, বৃশ্চিক, মীন রাশিতে মানসিক ভার ও বিষণ্ণতার প্রবণতা দেখা যায়। এবার 12টি ঘরের মধ্যে কোন ঘরে কেমন ফল দেয় এই সংযোগ। লগ্নে হলে সংযমী মন, আবেগ নিয়ন্ত্রণে দক্ষ। দ্বিতীয় ঘরে হলে পরিবারের দায়িত্ব কাঁধে চাপে, কণ্ঠে বিষণ্ণতা দেখা যায়। তৃতীয় ঘরে চিন্তাশীল সাহস এবং নীরবতা। চতুর্থ ঘরে মা ও বাড়ির বিষয়ে শীতলতা লক্ষ্য করা যায়। পঞ্চম ঘরে হলে পরে প্রেম ও সন্তানের বিষয়ে দায়িত্ববোধ। ষষ্ঠ ঘরে হলে আবেগের সাথে কাজের ভারসাম্য। সপ্তম ঘরে হলে দাম্পত্যের দূরত্ব তৈরি হয় এবং দায়িত্ব অনেক বেড়ে যায়। অষ্টম ঘরে হলে গভীর আত্মবিশ্লেষণ, আধ্যাত্মিকতা। নবম ঘরে হলে ধর্মীয় বিশ্বাসের সংশয় ও দায়িত্ব। দশম ঘরে হলে প্রশাসনিক দায়িত্বে আবেগ নিয়ন্ত্রণ। 11তম ঘরে নির্ভরযোগ্য বন্ধু কিন্তু বন্ধনে একটা শীতলতা লক্ষ্য করা যায়। 12তম ঘরে একাকিত্ব, ধ্যান ও গোপন মানসিক চাপ। একে তো অশুভ সংযোগ, তারপরে যদি আরো পাপগ্রহ যুক্ত হয়। রাহু যুক্ত হলে বিষণ্ণতা ও ভ্রমপূর্ণ আবেগ। কেতু যুক্ত হলে আত্মবিচ্ছিন্নতা ও হতাশা লক্ষ্য করা যায়। মঙ্গল যুক্ত হলে রাগ ও আভ্যন্তরীণ বিস্ফোরণ। তবে এই যোগে মঙ্গলের যোগ অনেক সময় ব্যালেন্স করে থাকে, অর্থাৎ যে হতাশা চন্দ্র এবং শনির জন্য তৈরি হয় সেখানে যদি মঙ্গল অবস্থান করে অনেক জাতকের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে সেই হতাশা অনেকটা কেটে যায়। বুধ যুক্ত হলে মানসিক দ্বন্দ্ব ও বিশ্লেষণ অতিরিক্ততা। উপায় ও প্রতিকার বলতে গেলে এটির একমাত্র উপায় হলো শিবের উপাসনা করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। বাস্তব উদাহরণ, গভীর চিন্তাশীল লেখক, দার্শনিক, বিচারক ও সমাজসেবীদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। এখানে একটা জিনিস বলে রাখি যে চন্দ্র যদি শনির নক্ষত্রেও থাকে তাহলেও একই ধরনের রেজাল্ট বা একই ধরনের হতাশা জাতকের মধ্যে লক্ষ্য করা যায়। সূর্য ও চন্দ্রের সংযোগ, এই সংযোগটি খুব একটা ভালো সংযোগ বলে ধরা হয় না, কারণ দুটো বিপরীতধর্মী গ্রহ, যদিও তারা মিত্র গ্রহ কিন্তু দুজনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ আলাদা। তাই এই ধরনের জাতক জাতিকাকে অনেক সময় বাইপোলার হতে দেখা যায়। এই সংযোগকে বলা হয় অমাবস্যা যোগ বা গৌরব ও অনুভূতির সংঘাত। এই যোগ জাতকের আত্মপ্রকাশ ও মানসিক জগতে টানাপোড়েন সৃষ্টি করে। নেতৃস্থানীয় আবেগপ্রবণতা ও আত্মনিয়ন্ত্রণহীন ব্যক্তিত্ব গঠনের সম্ভাবনা থাকে। সূর্য যেমন একদিকে আত্মবিশ্বাস,
নেতৃত্ব, পুরুষতত্ত্ব ও অহংকারের প্রতীক। চন্দ্র আবার মন, আবেগ, মা, কল্পনা, নারীত্বের প্রতীক। তাই একত্র হলে জাতক হন সংবেদনশীল, আত্মবিশ্বাসী, কিন্তু দ্বন্দ্বপূর্ণ। মনের মধ্যে সারাক্ষণই একটা দ্বন্দ্ব চলতে থাকে। এবার দেখে নি ভালো দিক কি আছে। নেতৃত্বে আবেগের ভারসাম্য, আবেগ ও বাস্তবতার মধ্যে মিলনের শক্তি, কল্পনা শক্তি ও নেতৃত্বের সংমিশ্রণ, স্বপ্ন দেখার সাহস ও তা বাস্তবায়নের ক্ষমতা। এবার দেখে নি খারাপ দিকগুলো। আবেগ ও অহংকারের দ্বন্দ্ব, মা ও পিতার সঙ্গে সম্পর্কের জটিলতা, মানসিক অস্থিরতা ও আত্মবিশ্বাসে টানাপোড়েন, সিদ্ধান্তে দ্বিধা ও অস্থায়িত্ব। এবার দেখব কোন রাশিতে হলে শুভ হয়। কর্কট, সিংহ, তুলা, ধনু এই রাশিগুলিতে শুভ ফল দেয়। মেষ, বৃশ্চিক, মীন রাশিতে টানাপোড়েন তৈরি করে। এবার আমরা 12টি ঘর বা 12টি ভাবে কোন ঘরে কিরকম ফল দেয় একবার দেখে নিই। প্রথম ঘর বা লগ্ন ভাবে সংবেদনশীল, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব। দ্বিতীয় ঘরে কণ্ঠে আবেগ কিন্তু পরিবারে দ্বন্দ্ব। তৃতীয় ঘরে সাহসী কিন্তু আবেগপ্রবণ চিন্তা। চতুর্থ ঘরে মা ও পিতার প্রভাব দ্বন্দ্বপূর্ণ। পঞ্চম ঘরে প্রেম ও সৃজনশীলতায় দ্বৈততা। ষষ্ঠ ঘরে মানসিক দ্বন্দ্ব নিয়ে শত্রুর মোকাবিলা, অর্থাৎ এতটা কঠোর হব না হব না, এই আক্রমণটা করা কি ঠিক হবে না হবে না। সপ্তম ঘর দাম্পত্যে সংবেদনশীলতা ও কর্তৃত্বের সংঘাত দেখা যায়। অষ্টম ঘর মানসিক দুর্বলতা ও গোপন আবেগ। নবম ঘরে পিতার আদর্শ বনাম অনুভূতির দ্বন্দ্ব। দশম ঘরে কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা। 11তম ঘরে বন্ধুদের মাধ্যমে দ্বৈত অনুভূতি। 12তম ঘর আত্মগোপনতা ও মানসিক ক্লান্তি। একেই তো একটা অশুভ যোগ, এর পরেও যদি আবার পাপ গ্রহ যুক্ত হয়, মানসিক বিভ্রান্তি ও আত্মমোহ। রাহু যোগ হলে কেতু আত্মপরিচয় হারানো ও নিঃসঙ্গতা। মঙ্গল রাগ ও সিদ্ধান্তের সমস্যা। শনি যুক্ত হলে বিষণ্ণতা ও দায়িত্বের ভারে মনোক্লান্তি। এবার দেখে নিই উপায় ও প্রতিকার কি আছে। প্রতি রবিবার ও সোমবার সূর্য ও চন্দ্রের মন্ত্র জপ করা, পিতামাতার সেবা করা ও সম্পর্ক রক্ষা করা, চন্দ্রগ্রহণ বা অমাবস্যার দিনে ধ্যান ও মানসিক প্রশান্তি সাধন। এবার দু একটি বাস্তব উদাহরণ দেখা যাক। আবেগপ্রবণ নেতা, কবি, শিল্পী ও সমাজ সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। চন্দ্র ও রাহুর সংযোগ, চন্দ্র ও রাহুর সংযোগকে বলা হয় গ্রহণ যোগ। এটি মানসিক বিভ্রান্তি, আবেগের অস্থিরতা ও অলিক কল্পনার দিকে ঝোঁক সৃষ্টি করে। এই যোগ কল্পনা শক্তি ও ভ্রান্তির এক জটিল সংমিশ্রণ। এক ঝলকে দেখে নিই চন্দ্র ও রাহুর কারকতা। চন্দ্র হলো মন, আবেগ, মাতৃত্ব, কল্পনা, সংবেদনশীলতা। আর রাহু হলো বিভ্রান্তি, ছলনা, উচ্চাকাঙ্ক্ষা, প্রযুক্তি এবং অলিকতা। তাই দুটি একত্রে হলে জাতক হন চঞ্চল, কল্পনাপ্রবণ এবং বাস্তব বিচ্ছিন্ন। চন্দ্র ও রাহু যোগের যে ভালো দিকগুলি পাওয়া যায়, প্রযুক্তি, সিনেমা ও মিডিয়াতে সাফল্য দেখতে পাওয়া যায়। চিত্রশিল্প, কল্পনামূলক লেখা অর্থাৎ ফিকশন টাইপের লেখায় এনাদেরকে সফল হতে দেখা যায়। গুপ্ত বিদ্যা ও রহস্যময় জ্ঞান চর্চায় ঝোঁক দেখা যায়, অর্থাৎ অকাল্ট সায়েন্স, তন্ত্রমন্ত্র এই ধরনের বিদ্যায় এনাদের ঝোঁক লক্ষ্য করা যায়। মনোবিজ্ঞানে বা চলচ্চিত্র জগতে প্রতিভা লক্ষ্য করা যায়। চন্দ্র ও রাহু যোগের খারাপ দিক, মানসিক বিভ্রান্তি ও আবেগতাড়িত সিদ্ধান্ত, অলিক কল্পনা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা, মা ও মহিলাদের সঙ্গে সম্পর্কে জটিলতা, আবেগে ভারসাম্যহীনতা আর মুড সুইং, অর্থাৎ এই ভালো লাগছে আবার পরক্ষণেই বলছে না কিচ্ছু ভালো লাগছে না। এই যোগে জাতকের মানসিক হতাশা ও অস্থিরতা লক্ষ্য করা যায়। বারবার নিজের সিদ্ধান্ত বদল করতে থাকে।
এনাদের জন্য পরিবারে অশান্তি একটা বাতাবরণ তৈরি হয় এবং অশান্তিটা জিয়ে থাকে। এই যোগে জাতক জাতিকারা কিন্তু ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, অর্থাৎ এনারা ঘুরতে খুব ভালোবাসে। আর একটা বড় খারাপ দিক হচ্ছে এনাদের সুরার প্রতি অর্থাৎ অ্যালকোহলের প্রতি আসক্তি থাকে এবং এনারা অ্যালকোহলিক হলে তার মাত্রা বেশ অনেক দূর পর্যন্ত যায়। যেসব রাশিতে এই যোগ হলে শুভ হতে লক্ষ্য করা যায় সেগুলি হলো মিথুন, কুম্ভ, কর্কট, তুলা। এইগুলিতে সীমিত শুভ ফল পাওয়া যায়। আর বৃশ্চিক, মীন, সিংহ, মকর এখানে বিভ্রান্তিকর ফল দেখতে পাওয়া যায়। কোন ঘরে কি ধরনের ফল দিয়ে থাকে এই সংযোগ? লগ্ন ঘরে মানসিক বিভ্রান্তি ও চঞ্চলতা, সেকেন্ড হাউসে হলে মিথ্যা কথা বলার একটা অভ্যাস এনাদের থাকে, কথায় বিভ্রান্তি সৃষ্টি হয়। তৃতীয় ঘরে থাকলে কল্পনার জগতে বাস, সাহসে বিভ্রান্তি। চতুর্থ ঘরে থাকলে মায়ের সঙ্গে সম্পর্ক এনাদের মোটেই ভালো হয় না, আর গৃহে অস্থিরতা লেগেই থাকে। পঞ্চম ঘরে থাকলে প্রেম ও সন্তান বিষয়ে ধোঁয়াশা লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে থাকলে গোপন শত্রু, মানসিক অসুস্থ হতে দেখা যায়। সপ্তম ঘরে থাকলে দাম্পত্যে প্রতারণা এবং গোপনীয়তা লক্ষ্য করা যায়। অষ্টম ঘরে থাকলে স্ক্যান্ডালের শিকার হতে দেখা যায়। মানসিক চাপ এবং রহস্যময়তায় এনারা আবৃত থাকেন। নবম ঘরে থাকলে ধর্মীয় ভ্রান্তি এনাদের মধ্যে দেখা যায়। দশম ঘরে কর্মে কনফিউশন, আবার অনেক সময় জনপ্রিয় হতেও লক্ষ্য করা যায়। 11তম ঘরে হলে বন্ধু বান্ধবদের প্রভাবে বিভ্রান্তি, অর্থাৎ তাদের কথায় এনারা চালিত হন। 12তম ঘরে থাকলে নিঃসঙ্গতা, অলীক স্বপ্ন এবং খরচ। এই সংযোগের সাথে যদি আবার পাপগ্রহ যুক্ত হয়, যেমন মঙ্গল যুক্ত হলে রাগ, হঠকারিতা ও উগ্র চিন্তা, শনি যুক্ত হলে বিষণ্ণতা ও মানসিক ভার, বুধ যুক্ত যদি হয় তাহলে যুক্তির অভাব এবং বিভ্রান্তিমূলক চিন্তা। এই ধরনের সংযোগের বাস্তব উদাহরণ হলো রহস্য লেখক, অর্থাৎ রহস্য রোমাঞ্চ সিরিজের যেসব লেখকেরা, চলচ্চিত্র নির্মাতা, প্রযুক্তি উন্মুখ কল্পনা বিলাসী ব্যক্তিরা। চন্দ্র ও কেতুর সংযোগ। চন্দ্র ও কেতুর এই সংযোগকেও গ্রহণযোগ বলা হয়, তাই আত্মবিচ্ছিন্ন মন বা আধ্যাত্মিক সংযোগও বলা হয়ে থাকে। এটি আত্মবিশ্বাসহীনতা, মানসিক বিচ্ছিন্নতা ও আধ্যাত্মিকতার দিক নির্দেশ করে। এই যোগে জাতক হন অন্তর্মুখী, ধ্যানপ্রবণ এবং সংবেদনশীল। এক ঝলকে দেখে নিই চন্দ্র ও কেতুর স্বভাব। চন্দ্র হলেন মন, আবেগ, মাতৃত্ব, কল্পনা ও অনুভূতির কারক। আর কেতু বিচ্ছিন্নতা, রহস্য, আধ্যাত্মিকতা, ভোগ থেকে বিমুখতা। তাই যখন একসাথে বসেন এনারা কোনো ঘরে, তখন জাতক হন আত্মবিশ্লেষণী, নীরব, কখনো মানসিকভাবে শূন্যতাগ্রস্ত। চন্দ্র ও কেতু যোগের ভালো দিকগুলোর মধ্যে গভীর আধ্যাত্মিকতা ও ধ্যানের প্রবণতা, চিত্রশিল্প, আধ্যাত্মিকতা ও রহস্যমূলক জ্ঞান চর্চায় দক্ষতা, আত্মনিয়ন্ত্রণ, সংবেদনশীলতা ও ভবিষ্যৎ অনুধাবনের ক্ষমতা। এনাদের মধ্যে না খুব ভালো একটা ইনটিউশন পাওয়ার থাকে। কোনো কিছু দেখে এনারা এমনিই যা মন্তব্য করবেন, এমনিই যা বলে দেবেন, সেগুলো অনেক সময়ই সত্যি হতে দেখা যায়। অলৌকিক অনুভব ও নিঃস্বার্থ মনোভাব। চন্দ্র ও কেতু যোগের খারাপ দিক: মানসিক শূন্যতা, বিষণ্ণতা ও নিঃসঙ্গতা, আত্মবিশ্বাসের অভাব, আবেগের বিকার, সামাজিক বিচ্ছিন্নতা। মা ও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। আবার মাতৃকুল বা মামার বাড়ির দিক থেকে কিছু শত্রুতারও যোগ দেখা যায়। এনাদের কীটপতঙ্গের দংশন থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেসব রাশিতে হলে শুভ: মীন, কন্যা, কর্কট, ধনু রাশিতে আধ্যাত্মিক সাফল্য, বৃশ্চিক, মকর, সিংহ রাশিতে মানসিক চাপ বৃদ্ধি করে। এবারে দেখে নেব 12টি ঘরের কোন ঘরে কেমন ফল দিয়ে থাকে। লগ্নে এই সংযোগ দেখা গেলে আত্মবিশ্লেষণ ও নিঃসঙ্গতা। দ্বিতীয় ঘরে এই যোগ হলে পরিবার থেকে বিচ্ছিন্নতা, নীরবতা।
এই ধরনের সেকেন্ড হাউসে থাকলে এই মানুষগুলো খুব অল্প কথা বলেন, বাক সংযমী হন। তৃতীয় ঘরে হলে আত্মপ্রকাশে অনীহা, গভীর চিন্তা শক্তি। চতুর্থ ঘরে হলে মাতৃ সংঘাত ও গৃহজ বিচ্ছিন্নতা। পঞ্চম ঘরে হলে সন্তান ও প্রেম নিয়ে দ্বিধা ও শূন্যতা। ষষ্ঠ ঘরে হলে গোপন শত্রুতা ও মানসিক দ্বন্দ্ব। সপ্তম ঘরে হলে দাম্পত্যে নিঃসঙ্গতা ও নির্লিপ্ততা। অষ্টম ঘরে হলে গুপ্ত বিদ্যা, আত্মিক শক্তি এবং রহস্যময়তা। নবম ঘরে ধর্মীয় বিচ্যুতি বা অতি আধ্যাত্মিকতা। দশম ঘরে কর্মে আগ্রহহীনতা, ত্যাগী মনোভাব। ১১তম ঘরে বন্ধুদের সঙ্গে বিচ্ছিন্নতা। আর ১২তম ঘরে হলে এনারা সংসারেই থাকেন না, সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং নিঃসঙ্গ থাকেন, আত্মশুদ্ধিতে মনোনিবেশ করেন। একেই তো অশুভ যোগ, তারপরেও যদি পাপগ্রহ যুক্ত হয় যেমন মঙ্গল, আত্মবিরোধিতা ও মানসিক বিস্ফোরণ। শনি যোগ হলে অতি ভার এবং বিষণ্ণতা। বুধ যোগ হলে চিন্তার দ্বন্দ্ব ও যুক্তিহীনতা। বাস্তব উদাহরণের মধ্যে সন্ন্যাসী, ত্যাগী ব্যক্তি, গবেষক এবং আধ্যাত্মিক চিন্তাবিদদের মধ্যে এই যোগ দেখা যায়। এই যোগের জাতকদের খুব ভালো জ্যোতিষীও হয়ে থাকেন। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে, অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।